Okay, good morning to you all. And let's see. Okay, so many people have joined. Walaikum Assalam, Ishita, Tonima, Lamisa, Aminul Islam, Abdullah Jubair, Nusrat Talukdar, Nupur, Brishti, সবাইকে ওয়ালাইকুম আসসালাম and very good morning, Abhijit. Okay. সো সবাই একটু জয়েন করে ফেলুক। ওয়ালাইকুম আসসালাম ফারজানা, আল ইমরান রাজ, ওয়ালাইকুম আসসালাম আলো অন্তি, ওয়ালাইকুম আসসালাম কাজী আমিরুল ইসলাম। আচ্ছা, অনেকেই জয়েন করেছে কিন্তু এখনো অনেকে বাকি আছে জয়েন করা। ওয়ালাইকুম আসসালাম আফিয়াও। ওয়ালাইকুম আসসালাম রিমি। আচ্ছা, কতজন জয়েন করেছে? আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে, রাইট? ওকে, ফাইন। সো আমরা প্রথমে ওয়ালাইকুম আসসালাম আহমেদ সাইদুল। হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মতিউর রহমান। আচ্ছা, okay. So a lot of people have joined. So let us first deal with the attendance and then we can go to the class. আমি যখন বলবো তখন আপনারা আপনাদের আইডিগুলো কমেন্টে লেখা শুরু করবেন। ওকে, ঠিক আছে? ওকে, all right. So let's start and put your IDs in the comment. 3439. Okay, 3312 3431 3435. Just a moment. Just wait. Huh? Wait a moment.
Okay, so all right. 3435. 3474. 3201. 3437. 3294. 3470. 3189. 3432. 3464. 3468. 3461. 3466. Okay. 3455. 3462. 3477. 3454. 3194. 3476. 3167. 3453. Okay. 3033. 3432. Okay. 3465. 3433. 3441. 3472. 3029. 3447. 3475. কেউ কিন্তু আইডি বারবার লিখবেন না, একবারই লিখবেন, ঠিক আছে? 3475. 3469. 3468. Okay, and 3453. 53. Okay, আচ্ছা 3440. আচ্ছা, আর কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্স দেয়া? থ্রি ডাবল ফোর সিক্স। আচ্ছা, ঠিক আছে। অলরাইট, আপাতত আমি অ্যাটেন্ডেন্সের ডায়েরি সরিয়ে রাখলাম, পরে কেউ আসলে দেখা যাবে। 3229 কেনিয়া। অলরাইট, ওকে, আচ্ছা। সো গতকাল আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। গতকাল আমরা যেটি পড়ছিলাম, আশা করি যে আপনাদের কিছুটা হলেও মনে আছে। আমরা পড়ছিলাম কমিউনিকেশন অফ অফার অ্যাকসেপ্টেন্স এবং রেভোকেশন অফ অফার অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? তো আশা করছি যে গতকালকের
পড়াগুলো আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন সবাই, এবং আশা করছি যে সেই অনুযায়ী আপনারা পরীক্ষা যদি আসে তাহলে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, ওকে। সো আর কেউ কি বাকি আছে অ্যাটেন্ডেন্স দিতে? আসলে এই জিনিসটা আসলে আমাদের সবারই কন্ট্রোলের বাইরে। আই আন্ডারস্ট্যান্ড ইলেকট্রিসিটির প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেমটা আসলে আমাদের দেশে এত বেশি, এটাই আসলে দিস ইজ বিয়ন্ড আওয়ার পাওয়ার বা বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। ঠিক আছে, 3175 আপনি এর আগে আইডি দেননি ফাহিমা? 3175, আচ্ছা। ওকে, 3466 আমি আপনার আইডি একবার পেয়েছি। হ্যাঁ, বারবার আইডি লিখবেন না। 3466, ঠিক আছে, বারবার আইডি লিখবেন না। রিমি, আপনার আপনার স্পিকারটা একটু চেক করেন তাহলে। আমার এখানে ঠিক আছে, বাকিরা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি? 3465 আপনার আইডি। হ্যাঁ, আমি নোট করেছি। আচ্ছা, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে রিমি, আমার মনে হয় আপনি আপনার স্পিকারটা একটু চেক করেন। ঠিক আছে, আপনার ওখানে প্রবলেম হতে পারে। এনিওয়েজ, সো লেটস গো ব্যাক টু ক্লাস। আচ্ছা, ওকে। সো আমরা গতকালকে রিভোকেশন পড়ছিলাম, এবং আজকে আমরা যেই জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে রিভোকেশন হাউ মেড, অর্থাৎ আপনি কিভাবে বা কোন কোন পদ্ধতিতে রিভোকেশনটা করতে পারেন। ঠিক আছে, গতকালকে আমরা যেটি পড়েছি সেটি হচ্ছে যে কখন রিভোকেশন করা যাবে, বা রিভোকেশনের যে সময়টা বা টাইম লিমিটটা সেটা আমরা দেখেছি যে সেটি হচ্ছে আপনার অফার এবং অ্যাকসেপ্টেন্সের যে কমিউনিকেশনের টাইম, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আজকে আমরা যেইটি পড়ব সেটি হচ্ছে যে কোন কোন পদ্ধতিতে বা আপনারা এটা বলতে পারেন যে কোন কোন গ্রাউন্ডে রিভোকেশন অফ প্রপোজাল ক্যান বি মেড। ঠিক আছে, যে একটা অফার করার পর সেই অফারটা কি কিভাবে আসলে রিভোক করা যায়। ঠিক আছে, 3476। আচ্ছা, আপনারা লেকচার শুরুর পরে যদি মাঝখানে এরকম আমাকে চেক করতে বলতে থাকেন, আমি কিন্তু লেকচার শেষ করার সময় একবার রিপিট করি। বারবার যদি আমাকে এটা বলেন তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট, তাই না? থ্রি ফোর সেভেন সিক্স 3476 দেয়া হয়েছে 3445। I don't know, 3445 3445 কি মাত্রই আইডি দিলেন? আচ্ছা, এনিওয়েজ, এখন আমি আর আপনাদের আইডি চেক করতে পারবো না, আই এম সরি। ঠিক আছে, কারণ বারবার ক্লাসের ইন্টারাপশন হয়, আই ডু নট লাইক ইট। যারা আছেন ক্লাস করছেন তারা ক্লাসের শেষ
পর্যন্ত একটু ওয়েট করবেন। শেষ 5 মিনিটে আমি আপনাদের আইডিগুলো আবার রিপিট করি। সো তখন আপনি আবার আপনাদের নিজেদের আইডিগুলো একটু এনশিওর হয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, সো আমরা যেই জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে রিভোকেশন হাউ মেড, অর্থাৎ কোন কোন গ্রাউন্ডে এ প্রপোজাল মে বি রেভোকড, ঠিক আছে? অ্যান্ড সাবরিনা, আমি একটু আগে কি বললাম? সিরিয়াসলি, পুরো ক্লাস জুড়ে আমি যদি অ্যাটেন্ডেন্সই নিতে থাকি তাহলে পড়াবোটা কখন? আপনারাই বলেন। আমি কমেন্ট এখন আর দেখবই না, আমি কমেন্ট সরিয়ে দিচ্ছি। এনিওয়েজ, আচ্ছা, সো কি গ্রাউন্ডে একটা প্রপোজাল রিভোক করা যায়, ঠিক আছে? সেটি হচ্ছে সেকশন 6 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, সেখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? সো সেকশন 6 বলছে এ প্রপোজাল ইজ রিভোকড, নাম্বার 1, by the communication of notice of revocation by the proposer to the other party, অর্থাৎ প্রপোজার যখন অ্যাকসেপ্টরকে নোটিশ দিয়ে কমিউনিকেট করছেন যে আমি অফারটাকে রিভোক করে নিচ্ছি বা উইথড্র করে নিচ্ছি, এটা একটা পদ্ধতি, যেটা আসলে দিস ইজ এ কি বলবো এটাকে, দিস ইজ অ্যান অপশন অর এ ভলান্টারি অ্যাক্ট অফ রিভোকেশন বাই দি প্রপোজার, ঠিক আছে? তিনি প্রপোজালটা করেছিলেন, কিন্তু এখন তার মনে হচ্ছে যে তিনি এই প্রপোজালটি আসলে আর দিতে চান না অপরপক্ষকে, সো তিনি অপরপক্ষকে নোটিশের মাধ্যমে সেটা কমিউনিকেট করে দিতে পারেন, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান ওয়ে অফ রিভোকিং অ্যান অফার বা এ প্রপোজাল। সেকেন্ডলি, by the lapse of time prescribed in such proposal for its acceptance, or if no time is so prescribed, by the lapse of a reasonable time without communication of the acceptance, কারণ আমরা জানি যে অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশন একবার হয়ে গেলে কিন্তু আপনার রিভোকেশন অফ অফার আর পসিবল না, ঠিক আছে? এটা আমরা অলরেডি জানি গতকালকের ক্লাস থেকে। সো কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্সটা হওয়ার আগেই যদি দেখা যায় যে প্রপোজালে এমন কিছু প্রপোজালে এমন একটা ফিক্সড টাইম দেয়া ছিল যে টাইমটার মধ্যে প্রপোজালটা অ্যাকসেপ্ট করার কথা ছিল, কিন্তু সেই সময়ের মধ্যে প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হয়নি বিধায় সেটা কিন্তু কি হয়ে যাবে, রিভোক হয়ে যাবে। যখনই সেই সময়টা কি হবে, পার হয়ে যাবে, সাথে সাথেই আইন ধরে নিবে যে প্রপোজালটা কি হয়েছে, রিভোক হয়ে গেছে। অথবা যদি দেখা যায় যে কোনো সময়ের কথা বলা হয়নি, তারপরও, ঠিক আছে, আপনি নিশ্চয়ই একটা অফার করে অনন্তকাল ধরে বসে থাকবেন না যে কখন সেটা অ্যাকসেপ্ট হবে, তাই না? সো আপনি যদি কোনো সময় অফারে উল্লেখ নাও করেন, তারপরও কিন্তু একটা রিজনেবল পিরিয়ড অফ টাইম শেষ হওয়ার পরে কিন্তু প্রপোজালটা কি হয়ে যাবে, রিভোক হয়ে যাবে। কারণ একটা প্রপোজালের জন্য আপনি কত দিন বা কত মাস ধরে অপেক্ষা করবেন, তাই না? সব কিছুরই কিন্তু একটা যুক্তিসঙ্গত সময় বা রিজনেবল টাইম আছে। তবে সেটা যাই হোক, সেটা অবশ্যই হতে হবে অ্যাকসেপ্টেন্স হওয়ার আগে, কারণ একবার অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা জানেন যে অফার আর রিভোক করা সম্ভব না। আচ্ছা, থার্ডলি, by the failure of the acceptor to fulfill a condition precedent to acceptance, অফার কিন্তু কন্ডিশনাল হতে পারে। অফারে কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে দেওয়া যায় যে অ্যাকসেপ্টের যিনি বা আদার পার্টি যিনি, তাকে আপনি বলতে পারেন যে আপনি যদি এই অফারটি গ্রহণ করেন তাহলে আপনাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোতে অ্যাগ্রি করতে হবে বা আপনাকে মেনে নিতে হবে বা এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি আপনি অফারটা অ্যাকসেপ্ট করতে চান। তো অ্যাকসেপ্টেন্সের আগেই যদি আপনাকে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো মেনে নিতে হয় বা সেই অনুযায়ী কিছু আপনাকে করতে হয়, এবং সেটা যদি আপনি না করতে পারেন, ইফ ইউ ফেল টু ডু সো অর ইফ ইউ ফেল টু কমপ্লাই
with the terms and conditions of the proposal, অর্থাৎ প্রপোজাল বা অফারের যে টার্মস এবং কন্ডিশনস আছে, শর্ত দেয়া হয়েছে, সেই শর্তগুলো যদি আপনি পালন করতে ব্যর্থ হন বা সেগুলো মেনে নিতে ব্যর্থ হন, তাহলেও কিন্তু আপনার অফারটা কি হবে, রিভোক হয়ে যাবে। Or number 4, by the death or insanity of the proposer, if the fact of his death or insanity comes to the knowledge of the acceptor before acceptance. অ্যাকসেপ্টেন্স হওয়ার আগে যদি আপনার প্রপোজার যিনি প্রপোজ করছেন তিনি যদি মারা যান অথবা তার যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে, অর্থাৎ তিনি যদি ইনসেন হয়ে যান, এবং তার এই মারা যাওয়া বা ইনসেন হওয়ার যে খবরটা সেটা যদি আপনার অ্যাকসেপ্টারের কাছে পৌঁছে যায় এবং এই সব কিছুই যদি ঘটে অ্যাকসেপ্টেন্স হওয়ার আগে, তাহলেও ধরে নেওয়া হবে যে অফারটা রিভোক হয়ে গেছে। ঠিক আছে, ওকে, অলরাইট। ওকে, আচ্ছা, আমি দেখছি যে আর কোনো কমেন্ট আসলো কিনা আবার মাঝখানে। অলরাইট, ঠিক আছে, বোঝা গেছে কি কিভাবে অফার রিভোক হতে পারে, বোঝা গেছে? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে না? ভলিউম তো ঠিকই আছে, শোনা যাচ্ছে কি আমাকে? আচ্ছা, ঠিক আছে, all right, okay, so moving to the next slide is acceptance must be absolute. Section 7 of the Contract Act 1872 says that acceptance must be absolute and unqualified. Offer can be conditional, but acceptance cannot be conditional because acceptance must be absolute এবং unqualified বা unconditional. আপনি অফার যখন করছেন তখন সেটাতে আপনি টার্মস বা কন্ডিশনস দিয়ে দিতে পারবেন, কিন্তু যিনি অ্যাকসেপ্ট করছেন তিনি কোনো টার্ম বা কন্ডিশন দিতে পারবেন না। অর্থাৎ তিনি যদি এই অফারটিকে গ্রহণ করতে চান বা অ্যাকসেপ্ট করতে চান, তাহলে সেটি যেভাবে আছে তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করতে হবে, আর তা না হলে তিনি সেটাকে রিজেক্ট করে দিতে পারেন বা ডিক্লাইন করতে পারেন। কিন্তু যদি তিনি অ্যাকসেপ্ট করেন তাহলে অফারটা যেভাবে আছে সেভাবেই কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো একটা আমরা জানি যে একটা প্রমিস হতে গেলে ভ্যালিড অফার এবং ভ্যালিড অ্যাকসেপ্টেন্স লাগে। ঠিক আছে, অফারটাকেও আপনার ভ্যালিড হতে হবে এবং অ্যাকসেপ্টেন্সটাকেও আপনার ভ্যালিড হতে হবে, দেন ইট কনস্টিটিউটস এ প্রমিস। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে একটা প্রপোজালকে আপনার প্রমিসে কনভার্ট করার জন্য অ্যাকসেপ্টেন্সটাকে অবশ্যই অ্যাবসোলুট এবং আনকোয়ালিফাইড হতে হবে, এবং আরও কিছু শর্তের কথা কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, যেমন the acceptance must be expressed in some usual and reasonable manner unless the proposal prescribes the manner in which it is to be accepted. অনেক সময় আপনি প্রপোজালেই বলে দিতে পারবেন যে এটাকে কিভাবে বা কোন পদ্ধতিতে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে যদি সরাসরি প্রপোজালে এটা বলা থাকে তাহলে সেই পদ্ধতিতেই কিন্তু অ্যাকসেপ্টেন্সটা হতে হবে। আর যদি প্রপোজালে কিছু বলা না থাকে যে এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সাধারণভাবে ওই রকম প্রপোজালগুলো যেভাবে অ্যাকসেপ্ট করা হয় সেই পদ্ধতিতেই করবেন, রিজনেবল ম্যানার বা কমন যে ম্যানারে বা পদ্ধতিতে করা হয়। ঠিক আছে,
If the proposal prescribes a manner in which it is to be accepted and the acceptance is not made in such manner, the proposer may, within a reasonable time after the acceptance is communicated to him, insist that his proposal shall be accepted in the prescribed manner and not otherwise. এবং যদি প্রপোজালের মধ্যে প্রপোজার বলে দিয়ে থাকেন যে এইভাবেই প্রপোজালটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু অ্যাকসেপ্টের যদি সেই পদ্ধতিটি অবলম্বন না করে অন্য কোনো পদ্ধতিতে তিনি অ্যাকসেপ্টেন্স করেন, তাহলে প্রপোজার কিন্তু তাকে বলতে পারে যে আমি আপনাকে একটা রিজনেবল সময় দিচ্ছি এবং এই সময়ের ভেতরে আপনি প্রপোজালে যেভাবে বলা হয়েছে সেভাবে অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট করবেন। ঠিক আছে? আর but if he fails to do so, he accepts the acceptance. ঠিক আছে? আর যদি দেখা যায় যে অন্য কোনো পদ্ধতিতে, মানে প্রপোজালে যেভাবে বলা হয়েছে সেইভাবে অ্যাকসেপ্টেন্সটা না করে অ্যাকসেপ্টের অন্য কোনো পদ্ধতিতে প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি প্রপোজার সেটাতে কোনো কমপ্লেইন না করেন বা কোনো অবজেকশন না দেন, তাহলে ধরে নেওয়া হবে যে তিনি অ্যাকসেপ্টেন্সটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। ঠিক আছে? এবং সেটা কি হবে, সেটা একটা প্রমিসে তখন পরিণত হবে। ঠিক আছে? বিকজ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স when it is done according to law, it creates a promise. ঠিক আছে? আচ্ছা, রাকিবুল হাসান মবিন, why are you late? রাকিবুল হাসান মবিন, আপনি লেট কেন? আচ্ছা, চলে যাচ্ছি এর পরের স্লাইডে, উইচ ইজ সেকশন 8, অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স। এবং ইফ ইউ রিমেম্বার দি কেস কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি, ওই কেসেরও প্রিন্সিপাল কিন্তু ছিল অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স। ঠিক আছে? সো আপনার প্রপোজালের কন্ডিশনস যেগুলো, সেগুলো যদি কেউ ফুলফিল করে তাহলে আইন ধরে নিবে যে তিনি অ্যাকসেপ্ট করেছেন প্রপোজালটাকে। হ্যাঁ, কারণ সব ক্ষেত্রে যেমন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যে প্রপোজালগুলো আসলে আমরা তৈরি করি, ঠিক আছে, সেই প্রপোজালগুলো বা সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বা সব ধরনের সার্ভিস কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু আপনি কমিউনিকেশনের জন্য ওয়েট করতে পারবেন না, বা কমিউনিকেশনটা ইভেন রিকোয়ার্ডও না সব ধরনের কন্ট্রাক্টের ক্ষেত্রে। উই ডু আ লট অফ কন্ট্রাক্টস এভরি ডে, ঠিক আছে, নোয়িংলি অর আননোয়িংলি। কোনোটা আমরা কাগজপত্র ছাড়াও করি, তাই না? দোকান থেকে একটা জিনিস কিনে আনলে নিশ্চয়ই আপনি সেটার জন্য সবসময় কাগজ বা রিসিপ্ট বা মেমো যেটাকে আমরা বলি বা ইনভয়েস, এটা নিশ্চয়ই কালেক্ট করেন না। ঠিক আছে? হাউএভার, তারপরও কিন্তু আমরা প্রতিদিন ছোটোখাটো বিভিন্ন ধরনের কন্ট্রাক্টে কিন্তু আমরা পার্টি হচ্ছি, নোয়িংলি অর আননোয়িংলি। এখন কথা হচ্ছে যে এই কন্ট্রাক্টগুলো তাহলে কিভাবে হচ্ছে? ইফ দেয়ার ইজ নো কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স, তাহলে এই চুক্তিগুলো আসলে কিভাবে হচ্ছে? এই চুক্তিগুলো হচ্ছে বাই অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স। অর্থাৎ আপনি চুক্তির শর্ত পালন করছেন, বা চুক্তির যে অফারটা আছে, অফারে যে শর্তটা দেয়া হয়েছে সেই শর্তটা আপনি পালন করছেন। সুতরাং আইন ধরে নিচ্ছে যে শর্তটা পালনের মাধ্যমে বা একটা পারফরমেন্স করার মাধ্যমে আপনি যে অফারটি আছে অফারটি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। ঠিক আছে? সো পারফরমেন্স অফ দি কন্ডিশনস অফ এ প্রপোজাল or the acceptance of any consideration for a reciprocal promise which may be offered with a proposal is an acceptance of the proposal. সুতরাং সেকশন 8 যে কথাটা বলা হচ্ছে, ঠিক আছে, যে আপনি আমাকে একটা কাজ করে দিবেন, তার বিনিময়ে আমি আপনার কাছে কিছু টাকা দাবি করেছি এবং আপনি আমাকে কি করলেন, আপনি আমাকে কিছু অ্যাডভান্স মানি দিলেন সেই কাজটার জন্য।
তার মানেই কিন্তু হচ্ছে যে আপনি আমার অফারটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। আপনার কিন্তু এখানে আমাকে কমিউনিকেট করার কিছু নাই। হ্যাঁ, আমি কিন্তু আইনগতভাবে ধরে নিতে পারি যে আমি যে আপনার কাজটা করে দিতে অফার করেছি, সেই অফারটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ, যেহেতু আপনি আমাকে একটা অ্যাডভান্স পেমেন্ট দিচ্ছেন। সো ইট ইজ লাইক দিস। অল রাইট, ওকে। মুভিং টু দি নেক্সট স্লাইড। আচ্ছা, জাস্ট হোল্ড অন এ সেকেন্ড, just 1 minute, excuse me. Okay, all right. আচ্ছা, আমি ওকে, জামিউল ইসলাম, আপনার এত লেট কেন ক্লাসে, একটু বলবেন? জামিউল ইসলাম, ওয়াই আর ইউ সো লেট? রাকিবুল হাসান মবিন, আপনিও আমার প্রশ্নের উত্তর দেননি। আপনারা লেট কেন ক্লাসে? কারেন্ট ছিল না। ইলেকট্রিসিটি অ্যান্ড নেটওয়ার্ক ইজ এ বিগ ইস্যু। এটা বললে তো আসলে কিছু করার নাই। এনিওয়েজ, আচ্ছা জামি, যদি আপনার নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে রেকর্ডেড লাইভটা দেখে নেবেন আর কি, ঠিক আছে? দ্যাটস অল আই ক্যান সে, কারণ উই কান্ট হেল্প ইট, এই আর কি। হ্যাঁ, এটাতে আসলে কিছু করার নেই। কি করতে পারি আমরা? ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্ক, দিস ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে আমি একটা জরুরি কথা একটু আপনাদেরকে বলে রাখি, কারণ এটি আসলে না বললেই না। সেটি হচ্ছে যে হঠাৎ করে যদি লাইভটা কেটে যায় তাহলে ধরে নেবেন যে আমার এখানে পাওয়ার কাট হয়েছে, বাট ডোন্ট ওয়ারি। কি বলে এটাকে, আমাদের যেটি হয়েছে যে আমাদের বিল্ডিংয়ে লাস্ট থার্সডেতে নতুন করে প্রিপেইড মিটার বসানো হয়েছে, ঠিক আছে? সো এখন আসলে কার্ড সিস্টেম। সো আমার কার্ডটা রিচার্জ করা আছে। যদি কোনো কারণে আমার ইয়েটা শেষ হয়ে যায়,
ব্যালেন্সটা শেষ হয়ে যায় তাহলে আমাকে একটু সময় দিবেন, আমি কার্ডটা নিচে গিয়ে রিচার্জ করে আসতে হবে আর কি। সরি, রিচার্জ তো করা আছে, কার্ডটা জাস্ট পাঞ্চ করতে হবে আমাকে মিটারে। হ্যাঁ, যদি কোনো কারণে, কারণ আই ডোন্ট নো হঠাৎ করে কখন মানে কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যায়, এটা বলা যায় না, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই ম্যাটেরিয়ালের কিন্তু লাস্ট ইয়ে ছিল এই সেকশন 8, যেটা অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স, ঠিক আছে। এবং এর পরে দেখবেন আপনারা লাস্ট স্লাইডে হচ্ছে কিছু প্রশ্ন দেয়া আছে, ঠিক আছে। কিছু প্রশ্ন রিমি, আই ডোন্ট নো বিকজ আই অলসো হ্যাভ মাইগ্রেন। আমি যদি ঘন্টার পর ঘন্টা মাইগ্রেন নিয়ে ক্লাস নিতে পারি আপনাদের, I don't know, but if you are too much in pain, what can I say? ঠিক আছে, আপনি তো অন্তত বলছেন লিভ নিতে, আর অনেকে তো ইচ্ছা করে লিভ নিয়ে নেয় ঐচ্ছিকভাবে, সেটি বলার প্রয়োজন মনে করে না। এনিওয়েজ, ইফ ইউ আর নট ফিলিং ওয়েল, ইউ ক্যান লিভ। আচ্ছা, এখানে আপনারা যেটি দেখবেন যে লাস্ট স্লাইডে হচ্ছে আপনার কিছু কোয়েশ্চেন দেওয়া আছে আপনাদের পরীক্ষায় হেল্পের জন্য বা আপনাদের নোট করার সুবিধার্থে। হ্যাঁ, আর বাইরে আসলে ওয়েদারও খুব খারাপ হয়ে গেছে, আমরা জানি যে বাংলাদেশের সিচুয়েশনটা কেমন। ওয়েদার খারাপ হলেই কিন্তু এখানে ইলেকট্রিসিটি অ্যান্ড নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করা শুরু করে, ঠিক আছে, এটা আমরা জানি। সো এই বিষয়ে আসলে আমাদের কিছু বলার নেই। এনিওয়েজ, সো এখানে ছোট ছোট কিছু কোয়েশ্চেন দেওয়া আছে আপনাদের নোট করার সুবিধার জন্য, বা আপনারা বলতে পারেন যে পরীক্ষার একটা গাইডলাইনের মতো আর কি, ঠিক আছে, যে কেমন হতে পারে আসলে কোয়েশ্চেনগুলো। সো হাউ মে এ প্রপোজাল বি রিভোকড? হ্যাঁ, হোয়াট ইজ মিন্ট বাই দ্য এক্সপ্রেশন দ্যাট অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলুট? when is communication of proposal complete? when is communication of acceptance complete? হ্যাঁ, এগুলো ছোট ছোট কিছু প্রশ্ন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, অলরাইট, so we are done with this material. Now let us go to the next material, which is probably classification of contract, and this is going to be, yes, classification of contract. classification of contract এর ম্যাটেরিয়ালটা কে কে ডাউনলোড করেছেন একটু দেখি তো। ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্টস এই ম্যাটেরিয়ালটা কে কে ডাউনলোড করেছেন একটু আমি দেখি আপনাদের, দেখি তো কে কে ডাউনলোড করেছেন অলরেডি। ওকে, আফিয়া বলছে আমি ম্যাম, ঠিক আছে আফিয়া, ভেরি গুড, ঠিক আছে। রিমিও করেছেন। রিমি, আপনার খারাপ লাগলে আপনি চলে যান, ঠিক আছে, সমস্যা নেই। তৃপ্তি বলছে আমি, ভেরি গুড গার্লস। সব গার্লস, ওয়্যার আর মাই বয়েজ? ছেলেরা করেননি, ম্যাটেরিয়ালটা ডাউনলোড করেননি আপনারা? থার্ড যে হ্যান্ড আউট যেটা আমি দিয়েছি, হ্যাঁ, সেটা ডাউনলোড করেননি আপনারা? অভিজিৎ বলছে ইয়েস ম্যাম, ওকে ফাইন। ইমরান, ক্লাসের আগে করবেন, ক্লাসের পরে না, ঠিক আছে। আমি কি বলেছি যে প্রত্যেকটা ক্লাসের আগে একবার করে হলেও আপনারা গুগল ক্লাসরুমে ঢুকবেন, একবার হলেও গুগল ক্লাসরুমে ঢুকে দেখবেন যে নতুন কোনো ম্যাটেরিয়াল আপলোড করা হয়েছে কিনা। আমি যে ক্লাসের ম্যাটেরিয়াল বা যে ক্লাসে যেটা পড়াই সেটা ওই ক্লাসের আগেই আপলোড করি। সো অবশ্যই আপনারা ক্লাসের আগে ঢুকবেন, ক্লাসের পরে না। ক্লাসের পরে ঢুকলে লেকচারটা আর আপনার সামনে থাকবে না, ঠিক আছে।
রিমি, না ঠিক আছে, আমি আপনাকে এতটা ইন্সপায়ার আসলে করতে চাইনি। ঠিক আছে, যে কষ্ট নিয়ে, অনেক ব্যথা নিয়েও আপনাকে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে, এতটা ইন্সপায়ার আমি আপনাকে করতে চাইনি। ঠিক আছে, ইটস জাস্ট আপনি মাইগ্রেনের কথা বললেন, অ্যান্ড বিকজ আই অলসো হ্যাভ মাইগ্রেন, দ্যাটস ওয়াই আই আই জাস্ট সেইড ইট। ঠিক আছে, বাট আপনাকে খুব বেশি কষ্ট হলে ইউ ক্যান লিভ। ঠিক আছে। ইখতিয়ারুজ্জামান বাপ্পি, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? আপনার বাবা, আপনার ইয়েটা চেক করেন, আপনার স্পিকারটা একটু চেক করেন, আপনার নেটওয়ার্কটা চেক করেন। হ্যাঁ, কারণ আমার এখানে কিন্তু ঠিক আছে সব কিছু। হ্যাঁ, একদম পারফেক্টলি অল রাইট। ওকে, ডিন স্যার আবার মাঝখানে আমাকে একটা মেসেজ দিয়েছে, জাস্ট রিপ্লাইং হিম। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের কন্ট্রাক্টের বেসিক আলোচনাগুলো কিন্তু শেষ। ঠিক আছে, ওকে, ক্লাসের মাঝখানে অফিস থেকে কি বলবো। আচ্ছা, সো আমাদের অফার অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, ঠিক আছে, কমিউনিকেশন অফ অফার অ্যাকসেপ্টেন্স, রিভোকেশন অফ অফার অ্যাকসেপ্টেন্স, হ্যাঁ, রিভোকেশনের গ্রাউন্ডস, অনেকগুলো বিষয় কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, কিন্তু আমাদের কিন্তু অনেকখানি পড়া এগিয়ে গেছে। হ্যাঁ, এবং আমার সাজেশন হচ্ছে, যখন যখন যেটা পড়া হচ্ছে তখন তখন সেই পড়াগুলো করে ফেলা, বা সেই বিষয়গুলোতে আপনারা নিজেদের যেটা স্টাডি সেটা করে ফেলবেন, কারণ এক্সাম কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবং আপনাদের মিড টার্ম এক্সামিনেশন কিন্তু দেখা যাবে যে সর্বোচ্চ 5 থেকে 6 দিন বা সর্বোচ্চ 7 দিনের নোটিসে কিন্তু আপনাদের মিড টার্ম এক্সামিনেশন ডিক্লেয়ার হবে। সো সেই জন্য অপেক্ষা না করে যে কখন মিড টার্ম এক্সামিনেশন ডিক্লেয়ার হবে তারপর আমি পড়াশোনা শুরু করব, ডোন্ট ডু দ্যাট। বিকজ ইউ অল হ্যাভ সেভারাল কোর্সেস, অ্যান্ড কন্ট্রাক্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোর্স। ঠিক আছে, তো এটাকে কিন্তু আসলে ইয়ে করার কিছু নাই। ঠিক আছে, এটাকে কিন্তু, এটা নিয়ে কিন্তু এটার পড়াটা কিন্তু আপনি জমিয়ে রাখলে খুব মুশকিল হবে আপনাদের, আমি বলে দিচ্ছি। আচ্ছা, সো উই আর মুভিং টু এ নিউ চ্যাপ্টার, টু এ নিউ ম্যাটেরিয়াল উইচ ইজ ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আপনাদের জন্য। কারণ কীভাবে কন্ট্রাক্ট করা যায়, বা কন্ট্রাক্ট কত ধরনের হতে পারে, এবং কন্ট্রাক্টের যে ভ্যালিডিটির যে প্রশ্নটা, অর্থাৎ চুক্তির বৈধতার যে প্রশ্নটা, সেটাও কিন্তু এই চ্যাপ্টারের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন, বা এই চ্যাপ্টারের মাধ্যমেই কিন্তু সেটি আপনাদের ক্লিয়ার হবে, চুক্তির বৈধতা। সেটি এই জন্য কারণ হচ্ছে আপনার প্রথম যে ক্লাসিফিকেশনের হেড, ঠিক আছে, এবং চুক্তিকে কিন্তু বিভিন্ন কি বলবো আমি এটাকে, বিভিন্ন আসপেক্ট থেকে বা বিভিন্ন গ্রাউন্ডে কিন্তু চুক্তির ক্লাসিফিকেশন করা হয়েছে। হ্যাঁ, যেমন প্রথম যে গ্রাউন্ডটা আমরা দেখব চুক্তির ক্লাসিফিকেশনের, সেটা হচ্ছে এনফোর্সিবিলিটি বা ভ্যালিডিটির গ্রাউন্ড। ঠিক আছে, অর্থাৎ বৈধতার দিক থেকে
অথবা চুক্তিটা আদৌ এনফোর্স করা যাবে কি না, এনফোর্সিবিলিটি নিয়ে কিন্তু আমরা প্রথম ক্লাসেই আলোচনা করেছি যখন আমরা চুক্তির ডেফিনিশনটা পড়ছিলাম, ইফ ইউ রিমেম্বার। সো এই এনফোর্স করা যাবে কিনা চুক্তিটা, বা চুক্তিটা আদৌ ভ্যালিড বা বৈধ চুক্তি কিনা, এটার উপরে ভিত্তি করে চুক্তিকে বেশ কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে, যেমন ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েড এগ্রিমেন্ট, ভয়েড কন্ট্রাক্ট, ঠিক আছে, ভয়েডেবল কন্ট্রাক্ট, তারপর হচ্ছে আপনার ইলিগ্যাল এগ্রিমেন্ট, আনএনফোর্সিবল কন্ট্রাক্ট, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এতগুলো ক্লাসিফিকেশনের বেসিস কিন্তু হচ্ছে দ্য ভ্যালিডিটি অর দি এনফোর্সিবিলিটি অফ দি কন্ট্রাক্ট, ঠিক আছে, যে চুক্তিটা আদৌ বৈধ কিনা বা চুক্তিটা আদৌ এনফোর্স করা যাবে কিনা, এই বেসিসে চুক্তিকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করা হচ্ছে। ভ্যালিড চুক্তি বলতে সেইটাকেই বোঝায় যেই চুক্তিতে চুক্তির সকল যে এসেনশিয়াল এলিমেন্টসগুলো আছে সেগুলোকে আপনার স্যাটিসফাই করা হয়েছে বা সেগুলোকে ফুলফিল করা হয়েছে। সো দেয়ার মাস্ট বি, একটা চুক্তিকে ইফ ইউ ওয়ান্ট টু কি বলে এটাকে make a valid contract, what do you need? You need a valid offer, a valid acceptance, you need promise, you need consideration, you need a lawful subject matter, you need lawful object, you need two parties, and you need capacity of the parties. All right? So এই যে সবগুলো essential element, and of course you need free consent and a clear intention to enter into a contract, and a clear intention to make a binding contract between the two parties. Okay, so therefore এটা ছাড়া কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, অর্থাৎ চুক্তির যে অত্যাবশ্যকীয় উপাদানগুলো, এই উপাদানগুলো ছাড়া কিন্তু আপনার চুক্তি বৈধ হবে না, এবং একটা উপাদানেরও যদি ঘাটতি হয় বা ল্যাকিং হয় তাহলে কিন্তু সেই চুক্তিটিকে সম্পূর্ণভাবে ভ্যালিড কন্ট্রাক্ট আমরা বলতে পারবো না, ঠিক আছে। তো যদি দেখা যায় কোনো একটা চুক্তিতে এক বা একাধিক এসেনশিয়াল এলিমেন্টগুলো মিসিং, তাহলে হয় সেটা ভয়েড কন্ট্রাক্ট হবে বা ভয়েড অ্যাগ্রিমেন্ট হবে, অথবা ভয়েডেবল কন্ট্রাক্ট হবে বা ইলিগ্যাল অ্যাগ্রিমেন্ট হবে বা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট হবে, কিন্তু সেটা কখনোই ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। কারণ ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে ইউ নিড অল দি এসেনশিয়াল এলিমেন্টস প্রেজেন্ট অ্যান্ড নো ল্যাকিংস, কোনো ল্যাকিং থাকা চলবে না। ওকে, সো প্রথমে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে ভয়েড অ্যাগ্রিমেন্ট এবং ভয়েড কন্ট্রাক্ট কি। ওয়েল, ভয়েড অ্যাগ্রিমেন্ট হচ্ছে এমন ধরনের অ্যাগ্রিমেন্ট যেটা আসলে কখনোই কন্ট্রাক্টে পরিণত হয়নি, কারণ শুরু থেকেই এটার ভেতরে একটা এলিমেন্টের ঘাটতি ছিল, এবং এলিমেন্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওই এলিমেন্টের ঘাটতি হলে একটা কন্ট্রাক্ট কোনোভাবেই ভ্যালিড কন্ট্রাক্ট হতে পারে না। So from the very beginning of the agreement, if one of the essential elements were missing and that element is so significant, ঠিক আছে, এটা এতটাই সিগনিফিক্যান্ট এলিমেন্ট যে এটার অভাবে আসলে কোনোভাবেই চুক্তি হতে পারে না, তাহলে সেটা হয়ে যাবে void agreement. And the definition of void agreement is given in section 2 clause G of the Contract Act 1872, which says that an agreement which is not enforceable by law is a void agreement. ঠিক আছে, অর্থাৎ অ্যাগ্রিমেন্ট যখন মানে ল দ্বারা এনফোর্সিবল হয় তখন সেটা চুক্তিতে পরিণত হয়, কিন্তু যেই অ্যাগ্রিমেন্ট আইন বা আদালত দ্বারা কার্যকর যোগ্য নয় সেটি আসলে কখনোই কন্ট্রাক্টে পরিণত হয় না, কারণ দ্যাট অ্যাগ্রিমেন্ট ইজ ভয়েড অ্যাব ইনিশিও। আপনারা কি এই টার্মটা সম্পর্কে পরিচিত, ভয়েড অ্যাব ইনিশিও? এই টার্মটা সম্পর্কে আপনারা পরিচিত কিনা? ভয়েড অ্যাব ইনিশিও, সরি, জানেন?
ভয়েড অ্যাব ইনিশিও এই টার্মটার সাথে আপনারা পরিচিত কিনা? আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা কমেন্ট করছেন কিনা তাও বুঝতে পারছি না। এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে, অনেকেই ডিসকানেক্টেড হয়ে গেছে লাইভ থেকে। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়েদারের জন্য কি করব আসলে। আচ্ছা আচ্ছা, জানেন না। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু টার্মটা। হ্যাঁ, আমি লিখেছি ডায়েরিতে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে টার্মটা কেমন। হুম, দেখা যাচ্ছে? টার্মটা দেখতে পাচ্ছেন? ভয়েড অ্যাব ইনিশিও বোঝা যাচ্ছে? স্পেলিংটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এইটার অর্থটা হচ্ছে ভয়েড ফ্রম দ্য ভেরি বিগিনিং, ভয়েড অ্যাব ইনিশিও। ঠিক আছে? হ্যাঁ তৃপ্তি, আমার এখানেও বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই বোধহয় বৃষ্টি হচ্ছে, তবে ঢাকার বাইরে বা আশেপাশে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে, বা ওয়েদার আমার, হ্যাঁ এখানেও ওয়েদার খারাপ। সো সে কারণে অনেকের নেটওয়ার্ক বা ইলেকট্রিসিটির ইস্যু হতে পারে। সো ভয়েড অ্যাব ইনিশিও শব্দ বা টার্মটার অর্থ হচ্ছে ভয়েড ফ্রম দ্য ভেরি বিগিনিং, ভয়েড ফ্রম ইনসেপশন, অর্থাৎ একদম শুরু থেকেই এটা বাতিল, অর্থাৎ শুরু থেকেই এটা কখনোই কন্ট্রাক্ট হওয়ার মতো অবস্থায় ছিল না, শুরু থেকেই এই অ্যাগ্রিমেন্টটা একটা বাতিল অ্যাগ্রিমেন্ট ছিল। ঠিক আছে? যেমন সেই ফর এক্সাম্পল, অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ এ মাইনর ইজ এ ভয়েড অ্যাগ্রিমেন্ট। আপনি যদি কোনো কি বলে এটাকে, আপনি যদি কোনো মাইনর কারোর সাথে, অর্থাৎ আমাদের দেশে আইন অনুযায়ী মেজরিটি অ্যাক্ট অনুযায়ী হচ্ছে আপনার সাবালক হতে হলে 18 বছর পূর্ণ হতে হয়। সো আপনি যদি 18 বছরের নিচে কোনো মাইনরের সাথে কোনো চুক্তি করেন, আইন ধরে নিবে সেটা কোনো চুক্তি না, এবং আইন ধরে নিবে এই চুক্তিটা প্রথম থেকেই বাতিল ছিল, ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ ভয়েড ফ্রম দি ভেরি বিগিনিং। ঠিক আছে? আচ্ছা, আজান শুরু হয়েছে, বাট আমার বাসার কাছের মসজিদে এখনো শুরু হয়নি, সো আমি একটু কন্টিনিউ করি। সো বুঝতেই পারছেন যে এ ধরনের চুক্তি হলে আইন কিন্তু ধরে নিবে বা কোর্ট ধরে নিবে যে এটা কোনো চুক্তিই ছিল না, ইট ওয়াজ এ ভয়েড অ্যাগ্রিমেন্ট, দ্যাট মিনস ভয়েড অ্যাব ইনিশিও, এবং এটা শুরু থেকেই একটা বাতিল চুক্তি ছিল। ঠিক আছে? বা আপনি যদি কোনো কনসিডারেশন ছাড়া চুক্তি করেন, বিনিময় মূল্য ছাড়া আপনি চুক্তি কেন করবেন? ঠিক আছে? খুব স্পেসিফিক টাইপ অফ, ভেরি ফিউ বলতে গেলে হাতে গোনা কয়েক ধরনের চুক্তি আছে যেই ধরনের চুক্তির ক্ষেত্রে কনসিডারেশনটা নেসেসারি না, কিন্তু অন্য সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে, কনসিডারেশন ছাড়া কিন্তু কোনো চুক্তি হবে না, সোজা কথা। ঠিক আছে? সো ইউ মাস্ট নট এন্টার ইনটু এ কন্ট্রাক্ট উইদাউট এনি কনসিডারেশন, because consideration is an essential element of the contract, এবং কনসিডারেশন ছাড়া কিন্তু চুক্তি হবে না। আপনি যদি কনসিডারেশন ছাড়া চুক্তি করেন বা কোনো ধরনের লেনদেন করেন, তাহলে সেটা দান হতে পারে, গিফট হতে পারে, চ্যারিটি হতে পারে, বাট ইট ক্যান নট বি এ কন্ট্রাক্ট। ঠিক আছে? সো এই ধরনের চুক্তিগুলো হচ্ছে এক্সাম্পলস অফ ভয়েড অ্যাগ্রিমেন্ট, যে আপনি মাইনরের সাথে চুক্তি করলে দ্যাটস এ ভয়েড অ্যাগ্রিমেন্ট, কনসিডারেশন ছাড়া চুক্তি করলে দ্যাটস এ ভয়েড অ্যাগ্রিমেন্ট, এবং আইন ধরে নেবে যে এটা কখনোই আসলে চুক্তি ছিল না। ঠিক আছে?
এবং সেটাকে আপনি এনফোর্সও করতে পারবেন না অবভিয়াসলি। যেটা চুক্তি না সেটাকে আপনি কিভাবে এনশিওর করবেন, ঠিক আছে? অল রাইট, মুভিং টু দ্য নেক্সট স্লাইড ইজ ভয়েড কন্ট্রাক্ট। খেয়াল করে দেখেন, একটাকে আমরা বলছি ভয়েড অ্যাগ্রিমেন্ট আর আরেকটাকে আমরা বলছি ভয়েড কন্ট্রাক্ট। তার মানে এই দুটো কনসেপ্ট এক না, এই দুটোর ভেতরে পার্থক্য আছে। আফিয়া, আমি তো উদাহরণ দিয়েছি আফিয়া। আই হোপ আপনার কমেন্টটা বোধহয় একটু লেটে আসছে আমার কাছে। আমি অলরেডি এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, ভয়েড অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ভয়েড কন্ট্রাক্ট। মনে করেন যখন আসলে অ্যাগ্রিমেন্টটা যখন হয়েছিল, চুক্তিটা যখন করা হচ্ছিল, তখন চুক্তির যে এসেনশিয়াল যে এলিমেন্টসগুলো, যেগুলো না হলে চুক্তিকে এনফোর্স করা যায় না বা চুক্তির ভ্যালিডিটি বা বৈধতাকে এনশিওর করা যায় না, তখন সব কিছুই ঠিক ছিল। অল দ্য এলিমেন্টস ওয়ার প্রেজেন্ট, all the elements were fulfilled at the time of making the contract, ঠিক আছে? but afterwards subsequently এমন একটা ঘটনা ঘটলো যেখান থেকে আপনার বোঝা গেল যে চুক্তিটা আসলে আর পালন করা সম্ভব না। অর্থাৎ এমন একটা চেঞ্জ অফ সার্কামস্ট্যান্স যার জন্য কিনা একটা ভ্যালিড কন্ট্রাক্ট ভয়েড কন্ট্রাক্টে পরিণত হয়, ঠিক আছে? তো আচ্ছা, আমার মসজিদে আজান দিচ্ছে, জাস্ট ওয়েট ফর এ ওয়াইল। ওকে, সো আজান শেষ হয়ে গেছে। সো যেটি বলছিলাম, তো আশা করি যে আপনারা পার্থক্যটি বুঝতে পারছেন যে ভয়েড অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে আসলে যেটি হচ্ছে যে শুরু থেকেই কোনো একটা এসেনশিয়াল এলিমেন্ট আপনার ওই অ্যাগ্রিমেন্টে মিসিং, এবং সেই জন্য এটা শুরু থেকেই বাতিল চুক্তিটা। কিন্তু ভয়েড কন্ট্রাক্টে যেটি হচ্ছে যে শুরুতে আসলে সব এসেনশিয়াল এলিমেন্টসগুলো প্রেজেন্ট ছিল, স্যাটিসফ্যাক্টরি ছিল, কিন্তু পরবর্তীতে এমন একটা
ঘটনা ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে চুক্তির পারফরমেন্সটা সেই ফর এক্সাম্পল ইম্পসিবল হয়ে গেছে, ঠিক আছে? তো এই ধরনের চুক্তিকে তখন আমরা কি বলছি, ভয়েড কন্ট্রাক্ট বলছি। কারণ কন্ট্রাক্ট কিন্তু সেটা হয়েছিল এবং শুরুতে কিন্তু সেটা ভ্যালিড কন্ট্রাক্টই ছিল, কিন্তু পরবর্তীতে ডিউ টু চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস বা ডিউ টু চেঞ্জ অফ সিচুয়েশন, হ্যাঁ ইমরান রাজ, ফ্রম দ্য বিগিনিং ইট ইজ নট এনফোর্সিবল। অ্যাকসেপ্টেবল ঠিক না, আমাদেরকে যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এনফোর্সিবল। ইট ইজ নট এনফোর্সিবল ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেটা হচ্ছে ভয়েড অ্যাগ্রিমেন্ট। ওকে, আর ভয়েড কন্ট্রাক্ট যেটা, সেটা হচ্ছে ইন দ্য বিগিনিং ইট ওয়াজ ভ্যালিড, বাট আফটারওয়ার্ডস সাবসিকুয়েন্টলি কোনো একটা চেঞ্জের জন্য, ঠিক আছে, সেটার ভ্যালিডিটিটা নষ্ট হয়ে গেছে, বা কোনো একটা এসেনশিয়াল এলিমেন্ট হঠাৎ করে মিসিং হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা বিষয় যদি এরকম ধরনের সিচুয়েশন হয়, তাহলে তখন কন্ট্রাক্টটা কি হবে, তখন কন্ট্রাক্টটা আপনার হচ্ছে এটাকে কি বলে, তখন এটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা বোঝার জন্য সে ফর এক্সাম্পল আই ক্যান রেফার ইউ টু অ্যান এক্সাম্পল, যে ভয়েড কন্ট্রাক্টটা কেমন। হ্যাঁ, মনে করেন যে যখন আপনি চুক্তি করেছিলেন তখন সব এসেনশিয়াল এলিমেন্টগুলো ঠিক ছিল, চুক্তির পারপাস ঠিক ছিল, চুক্তির সাবজেক্ট ম্যাটার ঠিক ছিল, কনসিডারেশন, পার্টিজ, কনসেন্ট, ঠিক আছে, সব কিছু, ক্যাপাসিটি, হ্যাঁ সব কিছুই ঠিক ছিল। তো আপনি সেই ফর এক্সাম্পল আপনি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট, ঠিক আছে, সেটার আপনি সেটাকে আপনি হচ্ছে আপনি ইম্পোর্ট করবেন। তো আপনার সাথে অন্য দেশের একটা এক্সপোর্ট ইম্পোর্ট একটা চুক্তি হয়েছে বা কন্ট্রাক্ট হয়েছে। সো ইট ইজ পারফেক্টলি অল রাইট। চুক্তিটা যখন হয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট চুক্তি তো হর হামেশাই হচ্ছে, ঠিক আছে? তো আপনি সব, আপনারা দুই পার্টিজ মিলে সব কন্ডিশনসগুলো ফুলফিল করেছেন, সব এলিমেন্টস ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। কিছুদিন পরে পার্লামেন্টে একটা আইন পাশ হলো যে এখন থেকে ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করা অ্যাবসোলুটলি প্রহিবিটেড। খেয়াল করে দেখেন, চুক্তি কিন্তু আপনি করে ফেলেছেন, কিন্তু আপনি চুক্তিটা করার পর কিন্তু চুক্তির পারফরমেন্স হওয়ার আগে এমন একটা আইন পাশ হয়ে গেল আপনার দেশের পার্লামেন্টে যে আপনি ওই প্রোডাক্টটা আর বাইরে থেকে আমদানি করতে পারবেন না। এখন আপনি বলেন, যেহেতু এটা আইন হয়ে গেছে, আপনি কি এই চুক্তি আর পারফর্ম করতে পারবেন? কি মনে হয়? এই চুক্তিটার পারফরমেন্স কি আদৌ আর সম্ভব, বা এই চুক্তির ভ্যালিডিটি কি আদৌ আর আছে? এক্স্যাক্টলি, এটা আর সম্ভব না, কারণ দেশে আইন হয়ে গেছে। আইন করে সরকার বলে দিচ্ছে যে আপনি আর ওই প্রোডাক্টটা আমদানি করতে পারবেন না, নিষেধ এটা, এই প্রোডাক্টটা আমদানি করা। সুতরাং যেই চুক্তিটা শুরু থেকে ভ্যালিড ছিল, এমন চুক্তিও কিন্তু কখনো কখনো সার্কামস্ট্যান্স চেঞ্জ হওয়ার জন্য কি হতে পারে, ভয়েড হয়ে যেতে পারে। তখন সেটাকে আমরা বলছি ভয়েড কন্ট্রাক্ট। সো আমি আশা করছি যে এখন আপনারা ভয়েড অ্যাগ্রিমেন্ট এবং ভয়েড কন্ট্রাক্টের ডিফারেন্সটা ভালো করেই বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, আরও ভালোভাবে বোঝার জন্য ইউ ক্যান অলসো লুক অ্যাট sections 24 to 30 and section 56 of the Contract Act 1872, যেখানে আপনার বেশ কিছু ভয়েড অ্যাগ্রিমেন্ট বা ভয়েড কন্ট্রাক্টের এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন সেকশন 24-এ বলছে, অ্যাগ্রিমেন্ট অফ হুইচ কনসিডারেশন অ্যান্ড অবজেক্টস আর আনলফুল ইন পার্ট, ঠিক আছে? ইয়েস অভিজিৎ, দ্যাট উইল বি ইললিগাল, কারণ যখন দ্য লেজিসলেচার হ্যাজ পাসড এ লেজিসলেশন, আপনাকে আইন মানতে হবে,
ঠিক আছে, আইন না মানলে আপনি ক্রিমিনাল হয়ে যাবেন, তাই না? আচ্ছা, সো এমন ধরনের অ্যাগ্রিমেন্ট যেগুলোর কনসিডারেশন ঠিক নেই বা যেগুলোর পারপাস ঠিক নেই বা আনলফুল, সেগুলো অবশ্যই আপনার ভ্যালিড অ্যাগ্রিমেন্ট হবে না। সেকশন 25 বলছে অ্যাগ্রিমেন্টস উইদাউট কনসিডারেশন, এটা তো কোনোভাবেই সম্ভব না, কনসিডারেশন ছাড়া কোনোভাবেই কোনো ভ্যালিড চুক্তি হতে পারে না। সেকশন 26 বলছে অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ম্যারেজ। ওয়েল, যেহেতু ম্যারেজ ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাজ ওয়েল বা সিভিল কন্ট্রাক্ট, সো এমন ধরনের কোনো অ্যাগ্রিমেন্ট যদি আপনি করেন যার মাধ্যমে আপনি একটা ভ্যালিড ম্যারেজকে আটকানোর চেষ্টা করছেন, তাহলে সেই ধরনের অ্যাগ্রিমেন্টও কিন্তু ভ্যালিড অ্যাগ্রিমেন্ট হবে না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড। ওয়েল, এটা আসলে ট্রেড ল বা কমার্শিয়াল ল বা কম্পিটিশন ল যেটা আছে সেটার বিষয়বস্তু। এটা অনেক বড় একটা কনসেপ্ট, অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড। এইটা নিয়ে বড় বড় বইও আছে, শুধু রেস্টুরেন্ট অফ ট্রেডের ওপরই বড় বড় রিসার্চ বুক আছে। সো আমি এখন আপনাদের বেসিক ধারণাটা দেওয়ার জন্য শুধু এইটুকুই বলবো যে কোনো একটা ভ্যালিড ট্রেডিংকে বা বাণিজ্যকে বাধাগ্রস্ত করার জন্য যে অ্যাগ্রিমেন্ট করা হয়, সেই অ্যাগ্রিমেন্টগুলোকে আমরা বলি অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড। এবং এ ধরনের অ্যাগ্রিমেন্টস আর ইলিগাল অ্যাগ্রিমেন্টস অ্যান্ড ভয়েড অ্যাগ্রিমেন্টস। আচ্ছা, এটার কথা সেকশন 27-এ বলা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ লিগ্যাল প্রসিডিং। আপনি একটা ভ্যালিড লিগ্যাল প্রসিডিং, ঠিক আছে, এক আইনের একটা বৈধ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বা আটকানোর জন্য, রেস্ট্রেইন করার জন্য যদি কোনো অ্যাগ্রিমেন্ট করেন, সেইটাও কিন্তু আপনার কি হবে, ভ্যালিড অ্যাগ্রিমেন্ট হবে না, অ্যাকর্ডিং টু সেকশন 28। আচ্ছা, সেকশন 29 বলছে অ্যাম্বিগুয়াস অর আনসার্টিন অ্যাগ্রিমেন্ট। আপনার চুক্তির বা অ্যাগ্রিমেন্টের ভাষা থেকে কিছুই বোঝা যাচ্ছে না যে আসলেই পার্টিজরা কি এই চুক্তিটা করতে চেয়েছে, বা তাদের ইন্টেনশন কি ছিল, বা চুক্তির বিষয়বস্তু কি, বা চুক্তিটা কি উদ্দেশ্যে করা হচ্ছে, এই বিষয়গুলো ক্লিয়ার না, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে ভেগ, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি একটু লিখে দেই আপনাদের, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, আমি মাঝে মাঝে এই কাজটা করি, কোনো একটা টার্ম, এই যে অ্যাম্বিগুয়াস, হ্যাঁ, অর এটাকে আমরা মাঝে মাঝে ভেগ বলি, বোঝা যায় না এমন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে বোঝা যায় না এমন আর কি। জাস্ট